স্বাগতম সবাইকে আমাদের আজকের চতুর্থ ক্লাসে জয়েন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের ক্লাসের যে টপিক সেটা হলো ফাউন্ডেশনাল কমিউনিকেশন, প্রেজেন্টেশন অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিলস। অর্থাৎ আমরা প্রেজেন্টেশন, ইন্টারপার্সোনাল স্কিলস, কমিউনিকেশন এগুলোর উপর ফাউন্ডেশন একটা ধারণা নিব আর কি আজকে। তো পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে এগুলো সম্পর্কে আরও বিস্তারিত নলেজ নিব এবং স্কিলগুলো ডেভেলপ করব। আজকে আমাদের প্রাথমিক ধারণাগুলো হবে। ওকে, মডিউল অবজেক্টিভ অ্যান্ড আউটকামস। আজকের মডিউল থেকে আমরা কি কি শিখব? অ্যাপ্লাই দ্য কোর কমিউনিকেশন প্রসেস টু ডেলিভার ক্লিয়ার, কনফিডেন্ট অ্যান্ড পারপাস driven messages. Demonstrate structured presentation skills using a simple, repeatable framework. Practice active listening and empathy to build trust and professional rapport. Adapt communication style based on audience, context, and professional setting. Build authentic professional relationships by understanding interpersonal dynamics, reading nonverbal cues, and adapting communication styles to diverse audience. আজকের আমাদের ক্লাস থেকে যে ট্যাঞ্জিবল স্কিলগুলো আমাদের গেইন হবে সেগুলো হলো ক্লিয়ার ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন, কনফিডেন্ট প্রফেশনাল প্রেজেন্টেশন ডেলিভারি, অ্যাক্টিভ লিসেনিং অ্যান্ড ফিডব্যাক টেকনিক্স, ইন্টারপার্সোনাল অ্যাওয়ারনেস অ্যান্ড ইমোশনাল ইন্টেলিজেন্স, প্রফেশনাল অ্যাটিকেট ইন ওয়ার্কপ্লেস ইন্টারাকশনস, অ্যাপ্লিকেশন পাথওয়ে। কর্পোরেট লাইফে আমরা কীভাবে ইউজ করতে পারবো এই স্কিলগুলো? মিটিংস, ক্লায়েন্ট কমিউনিকেশন, প্রেজেন্টেশন, টিম ওয়ার্ক, লিডারশিপ রেডিনেস, এই ক্ষেত্রগুলোতে আমরা ব্যবহার করতে পারবো। এন্টারপ্রেনারিয়াল পাথে আমরা কীভাবে ব্যবহার করতে পারবো? পিচিং আইডিয়াস, নেগোশিয়েটিং উইথ পার্টনার্স, কাস্টমার কমিউনিকেশন, নেটওয়ার্কিং, এই সমস্ত ক্ষেত্রে আমরা আমাদের এই স্কিলগুলো ব্যবহার করতে পারবো। ওকে, আমরা আমাদের ইন্ট্রোডাকশন পার্টে চলে আসি আজকের সেশনে। Research shows that over 85% of career success comes from communication and interpersonal skills, not technical expertise. এটা আমরা অলরেডি জানি, আমরা প্রথম ক্লাসেও একবার বলেছিলাম যে আমাদের 85% যে সাকসেস, ক্যারিয়ার সাকসেস, সেটা আসে আমাদের সফট স্কিল থেকে। তো কমিউনিকেশন, ইন্টারপার্সোনাল স্কিলস এগুলো মূলত সফট স্কিল, টেকনিক্যাল স্কিল থেকে আসে না। Here's a startling truth: 93% of employers cite communication skills as critical for career success, yet only 28% of recent graduates feel adequately prepared in this area. National Association of College and Employers 2023 এর একটা কি সাইটেশন থেকে এটা চলে এসেছে, তাদের গবেষণা থেকে, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ কলেজ অ্যান্ড এমপ্লয়ার্সদের একটা গবেষণা থেকে, যে 93% অফ এমপ্লয়ার্স তারা বলেছে কি কমিউনিকেশন স্কিল খুবই ক্রিটিক্যাল, গুরুত্বপূর্ণ একটা স্কিল আমাদের ক্যারিয়ার সাকসেসের জন্য। বাট আমাদের গ্র্যাজুয়েটদের ভিতরে 28% শুধুমাত্র প্রিপেয়ার্ড ফর দিস স্কিল, বাকিরা প্রিপেয়ার্ড না। তো আমাদেরকে আসলে প্রিপেয়ার হতে হবে, এই স্কিলগুলো অর্জন করতে হবে। Even more revealing, a Stanford study found that 67% of failed startups cite communication breakdowns. অর্থাৎ 67% যে স্টার্টআপগুলো ফেল হয়েছে তাদের ফেল হওয়ার মূল কারণ ছিল কি কমিউনিকেশন ব্রেকডাউন বিটুইন co-founders, with investors, or within teams as a contributing factor to their dynamics. অর্থাৎ কমিউনিকেশনটা আসলে খুবই ব্যাপকভাবে কার্যকর প্রত্যেকটা ক্ষেত্রে, এবং স্টার্টআপের ক্ষেত্রে তো খুবই গুরুত্বপূর্ণ। সেটা আপনাদেরকে co-founderদের সাথে করতে হয়, ইনভেস্টরদের সাথে করতে হয়, টিমমেটদের সাথে করতে হয়, এবং কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস বোঝানোর জন্য কাস্টমারদের সাথে করতে হয়। আসলে কমিউনিকেশনটা একটা ব্যাপক ভূমিকা পালন করে স্টার্টআপের ক্ষেত্রে। হোয়াট ইজ দিস টপিক? সিম্পল ডেফিনিশন: foundational communication, presentation, and interpersonal skills are the abilities that allow you to express ideas clearly, influence others ethically,
বিল্ড ট্রাস্ট বেসড প্রফেশনাল রিলেশনশিপ। অর্থাৎ এই স্কিলগুলো আপনাকে কি করতে সাহায্য করবে, আপনার আইডিয়াটা ক্লিয়ারলি এক্সপ্রেস করতে সাহায্য করবে, আপনি ইথিক্যালি অন্যদেরকে ইনফ্লুয়েন্স করতে পারবেন, এবং প্রফেশনাল রিলেশনশিপ তৈরি করার ক্ষেত্রে আপনি কি ট্রাস্ট বিল্ড করতে পারবেন। হোয়াই দিস ম্যাটার্স নাও, এই স্কিলগুলো কেন ম্যাটার করে? With 74% of companies adopting flexible work models, hybrid workplace demand clear digital and verbal communication. বর্তমানে 74% হাইব্রিড ওয়ার্ক মডেলটাকে অ্যাকসেপ্ট করে কোম্পানিজ, তো যেখানে আপনার ডিজিটাল এবং ভার্বাল কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজ টেকনিক্যাল টাস্ক বিকাম অটোমেটেড, ইউনিকলি হিউম্যান স্কিলস, ইম্প্যাথি, নয়েন্স, স্টোরি টেলিং, ইনফ্লুয়েন্স বিকাম ইউর কম্পিটিটিভ এজ। অর্থাৎ আপনার টেকনিক্যাল স্কিল যেহেতু এখন অটোমেটেড হয়ে যাচ্ছে এআই এর কারণে, তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার এমপ্যাথি, নয়েন্স, তারপরে স্টোরি টেলিং স্কিল, ইনফ্লুয়েন্স স্কিল, যেগুলো মূলত কমিউনিকেশনের ভিতরে থাকে, ইন্টারপার্সোনাল স্কিলের ভিতরে থাকে, সেগুলো আসলে খুবই কম্পিটিটিভ এজ, খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়। এমপ্লয়ার্স প্রায়োরিটাইজ প্রেজেন্টেশন, কনফিডেন্স অ্যান্ড পিপল স্কিলস। এমপ্লয়াররা কী করে, প্রেজেন্টেশন, কনফিডেন্স এবং পিপল স্কিলস বা ইন্টারপার্সোনাল স্কিলসকে প্রায়োরিটাইজ করে। Entrepreneurs succeed based on how well they pitch, persuade and connect. এন্টারপ্রেনার্সরা সাকসেস বেস করে কিসের ওপর, আপনি কত সুন্দরভাবে পারসুয়েট করতে পারেন, অন্যকে বোঝাতে পারেন, আপনি পিচ করতে পারেন এবং অন্যদের সাথে কানেক্ট করতে পারেন, সেটার উপর নির্ভর করে। মনে হয় মেসেজ দিচ্ছেন। ওকে, আমরা আসি এবার ছোট একটা সেলফ অ্যাসেসমেন্ট স্পার্ক। আমরা সেলফ অ্যাসেসমেন্ট করবো নিজেদেরকে কোশ্চেন করার মাধ্যমে, প্রতিটা সেশনে এটা থাকে। তো আস্ক ইউরসেলফ, আপনারা নিজেকে আস্ক করেন, ডু পিপল অলওয়েজ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন দ্য ফার্স্ট টাইম। অর্থাৎ আপনি প্রথমবার যেটা কোনো কথার দ্বারা বোঝাতে চান, জনগণ বা অন্য মানুষ যাদেরকে বোঝাতে চান, তারা কি সবসময় সেটা বুঝে, নাকি তারা ভুল বুঝে বা না উল্টাটা বুঝে বা অন্য কিছু বুঝে। দ্বিতীয় কোশ্চেন হলো, ডু আই ফিল কনফিডেন্ট স্পিকিং ইন মিটিংস অর প্রেজেন্টেশনস। অর্থাৎ মিটিংয়ে বা প্রেজেন্টেশনে আপনি সবসময় কনফিডেন্টলি স্পিক করতে পারেন, কথা বলতে পারেন। এই দুটো কোশ্চেন আপনাদের জন্য। তো এই দুটো কোশ্চেনের উত্তর অনেকেই হয়তো বলবেন কিছুটা হয় কিছুটা হয় না, 50-50 এরকম হবে। তো আমরা আজকে সেশনের দ্বারা এই জিনিসগুলো ক্লিয়ার হব, কীভাবে আমরা আরও গুছিয়ে কনফিডেন্টলি আমরা স্পিকিং করতে পারি বা প্রেজেন্টেশন দিতে পারি। Deep learning and skill development. Communication isn't a single skill, it's an interconnected ecosystem of capabilities. Let's break down it. আমরা আস্তে আস্তে শিখি কিভাবে আমাদের ক্যাপাবিলিটিজের ইকোসিস্টেমটাকে ইন্টারকানেক্ট করে কমিউনিকেশন স্কিল। The common communication mechanics, how it really works, এটা কীভাবে কাজ করে। The communication flow, প্রথমে কি একজন সেন্ডার থাকে যে বার্তা প্রদান করে, মেসেজ, যে মেসেজটা প্রদান করে একটা মিডিয়ার মাধ্যমে প্রদান করে, এবং একজন রিসিভার থাকে এবং রিসিভার গ্রহণ করার পরে সে কী করে একটা ফিডব্যাক দেয়। এই ফ্লোতে আমরা মূলত কমিউনিকেশন করে থাকি। দ্য গ্যাপ, এখানে গ্যাপ কি তৈরি হয় এটা একটু দেখি। হোয়াট ইউ ইন্টেন্ড, যখন সেন্ডার কোনো মেসেজ দেয়, সেন্ডারের একটা ইন্টেন্ট থাকে, কোন উদ্দেশ্যে বা কোন বিষয় নিয়ে সে মেসেজটা প্রদান করলো। তারপরে হলো হোয়াট ইউ সে, একটা হলো উদ্দেশ্য, কি উদ্দেশ্যে বললো এবং কি বললো, ঠিক আছে। আরেকটা কথা হলো হোয়াট আদার্স শেয়ার, আপনি বললেন একটা, বাট যাদেরকে বললেন তারা কি শুনলো। হোয়াট দে ইন্টারপ্রিট, এবং তারা সেটাকে কি ব্যাখ্যা আকারে দাঁড় করালো। এখানে 4টা কোশ্চেন, ঠিক আছে। এই 4টা কোশ্চেন যখন সেম হবে, ইকুয়াল হবে, তখন আপনার কমিউনিকেশন গ্যাপ কমে আসবে। যখন ইকুয়াল না হবে, নট ইকুয়াল হবে, তখনই আপনার কমিউনিকেশন গ্যাপ তৈরি হবে এবং মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। আপনি একটা জিনিস বোঝাতে চাবেন কিন্তু তারা অন্য একটা জিনিস বুঝবে, নানা ধরনের ব্যাপক প্রবলেম তৈরি হয়। যেমন আমরা বলে থাকি, যত মানুষের কাছে কথা ছড়ায় তত কথা চেঞ্জ হয়। যেমন আপনি একটা কথা বললেন, সে অন্য একটা কথা বানিয়ে বললো বা একটা লাইন বাড়িয়ে বললো, এভাবে যেতে যেতে যত মানুষের কাছে পৌঁছায় তত কথা চেঞ্জ হতে থাকে। ওটাই আর কি কমিউনিকেশন গ্যাপ। এই গ্যাপটা কমাতে হবে কিভাবে, যে আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছি আমি সেই কথাটাই ঠিকমতো বলেছি কিনা, এবং বলার পরে
সেই কথাটা আমি যেভাবে বোঝাতে চেয়েছি সেভাবে যাকে বলেছি সে শুনেছে কিনা এবং সে বুঝেছে কিনা আমার কথাটা আমি কি বোঝাতে চেয়েছি। 4টা কোশ্চেন যখন একই হবে, সেম হবে, তখন আমাদের কমিউনিকেশন গ্যাপটা কমে আসবে। তো এইভাবে আপনারা ট্রাই করবেন যাতে করে এখানে গ্যাপটা না থাকে, অর্থাৎ আমি যেটা বোঝাতে চেয়েছি আমি যাতে সেটাই বলি এবং সে যেন সেটাই শুনে এবং সে যেন সেটাই বুঝে। প্রফেশনাল সাকসেস ডিপেন্ডস অন মিনিমাইজিং দিস গ্যাপ। প্রফেশনাল সাকসেস আপনার ডিপেন্ড করবে এই গ্যাপটাকে মিনিমাইজ করার দ্বারা। the three pillars of professional communication. প্রফেশনাল কমিউনিকেশনে আমরা 3টা পিলার এখন জানবো। ফার্স্ট পিলার হলো ক্ল্যারিটি। The science research from the Harvard Business Review shows that 65% of workplace communication stems from unclear messaging, not lack of information. অর্থাৎ 65% of workplace যে কমিউনিকেশনটা হয় সেটা মিসকমিউনিকেশন কেন হয়? আনক্লিয়ার মেসেজের জন্য, ঠিক আছে, ইনফরমেশনের অভাবের কারণে, ইনফরমেশনের ল্যাকের কারণে, আনক্লিয়ার মেসেজ হওয়ার কারণে। তাহলে আমাদের মেসেজটা ক্লিয়ার করতে হবে, যে মেসেজটা আমরা দিতে চাই, যে কমিউনিকেশনটা করতে চাই সেটা ক্লিয়ার হতে হবে। ক্লিয়ার কীভাবে হবে? হাউ টু অ্যাচিভ ক্লিয়ারিটি। প্রথমে হলো নো ইউর পারপাস। আপনার পারপাস জানতে হবে, উদ্দেশ্য জানতে হবে, কী উদ্দেশ্যে আপনি মেসেজটা প্রদান করবেন বা কমিউনিকেশন করবেন। তারপর হলো ইউজ সিম্পল স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি সিম্পল স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন। তারপর হলো অ্যাভয়েড ওভার এক্সপ্লেইনিং, ঠিক আছে, ওভার এক্সপ্লেইনিং করতে যাবেন না। ওভার এক্সপ্লেইনিং করতে গেলে মানুষ অনেক কিছু বলে ফেলে, বলতে বলতে কী হয়, মেইন যে টপিকটা সেটা থেকে সরে যায়, তখন মানুষের বুঝতে সমস্যা হয়। তারপর হলো স্ট্রাকচার প্রেজেন্টেশনস ইমেলস অ্যান্ড পিচেস অ্যাকর্ডিংলি, অর্থাৎ একটা স্ট্রাকচার অনুযায়ী আপনি প্রেজেন্টেশনটা রেডি করবেন, তারপরে ইমেলস করবেন এবং পিচেস রেডি করবেন সেইমভাবে, সেই স্ট্রাকচারটাকে ফলো করে। তারপর হলো 2 নম্বর পিলার হলো কানেকশন। কানেকশন দ্য সায়েন্স মিরর নিউরনস ইন আওয়ার ব্রেইন ফায়ার হোয়েন উই অবজার্ভ ইমোশনস ইন আদার্স। আমাদের ব্রেনে যে মিরর নিউরনস থাকে, মিরর নিউরনস মানে হলো একটা জিনিস দেখার দ্বারা ওরকম নিউরন আমার মাথা থেকেও আসা, তৈরি হওয়া বা সেম ফিলিং আমাদের ভিতরে আসা। সেটা কখন হয়? যখন উই অবজার্ভ ইমোশনস ইন আদার, যখন আমরা অন্যদের ভিতরে সেম ইমোশনটা ফিল করি বা দেখি, যেটা আমি নিজের ভিতরে দেখেছি। দিস নিউরোলজিক্যাল ইম্প্যাথি ইজ দ্য ফাউন্ডেশন অফ কানেকশন। অর্থাৎ আপনি যদি কারোর সাথে কানেকশন তৈরি করতে চান, এটা হলো আপনার ফাউন্ডেশন। সেটা কি? সেটা হলো মিরর নিউরনসটাকে আপনাকে ফায়ার করতে হবে বা উদ্দীপ করতে হবে। কিভাবে? অর্থাৎ তার ভিতরে যে ইমোশনটা কাজ করতেছে আপনার ভিতরে যাতে সেই ইমোশনটা কাজ করে, সেম একই ধরনের ইমোশন নিয়ে যাতে আপনি কথা বলতে পারেন, সেম একই ধরনের ইমোশন নিয়ে যাতে আপনি বিহেভিয়ার করতে পারেন। সেটা হাউ টু বিল্ড কানেকশন। কানেকশন আমরা কীভাবে বিল্ড করব? আন্ডারস্ট্যান্ড আদার্স ইমোশনস অ্যান্ড পার্সপেক্টিভস। অন্যের ইমোশন এবং পার্সপেক্টিভটাকে বুঝতে হবে আপনাকে। ইমপ্যাথি বিল্ডস ইনফ্লুয়েন্স ফাস্টার দেন অথরিটি। ইমপ্যাথি কীভাবে তৈরি হয়? ইনফ্লুয়েন্স ফাস্টার করে কীভাবে, মানে দ্রুত ইনফ্লুয়েন্স করে এমপ্যাথি কোনটা থেকে? অথরিটি থেকে, মালিকানা থেকে, বা আমি আমি একটা কিছু, আমি সব, এরকম ভাব থেকে আপনি যখন এমপ্যাথি হবেন কারোর প্রতি, সেটা মানুষকে বেশি ইনফ্লুয়েন্স করবে। স্টোরি টেলিং ওভার ডাটা ডাম্পস। ফ্যাক্ট টেল, হ্যাঁ ফ্যাক্টস বলবেন, বাট স্টোরিজ সেল। ফ্যাক্টস মানুষকে বলে, বাট স্টোরিজ কী করে? সেল করে, মানে সেল পর্যন্ত পৌঁছে দেয় যখন আপনি স্টোরিজ বলবেন। হিউম্যানস আর হার্ড ওয়ার্ড ফর ন্যারেটিভ, অর্থাৎ ব্যাখ্যার জন্য, স্টোরির জন্য মানুষ খুব হার্ড ওয়ার্ড, খুব মনোমুগ্ধ হয় এবং তারা খুব ফিলিং, তাদের ভিতরে একটা ফিলিং তৈরি হয়। অ্যাডাপ্টাবিলিটি, রিড দ্য রুম, আপনাকে রুমটাকে রিড করতে হবে, সবাইকে বুঝতে হবে। অ্যাডজাস্ট ইউর টোন, আপনার টোনটাকে সেই অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে। পেস অ্যান্ড ডেপথ বেসড অন ইউর অডিয়েন্স এক্সপার্টাইজ, অর্থাৎ অডিয়েন্স কী ফিল করতেছে, তাদের এনার্জি কতটুকু, তাদের কালচারাল কনটেক্সট কী, সেই জিনিসগুলো বিবেচনা করে আপনাকে রুমটাকে একটা পড়ে ফেলতে হবে। রুম পড়ে ফেলা মানে হলো রুমের ভিতরে যারা থাকবে, আপনার অডিয়েন্স যারা থাকবে, তারা কীরকম, তারা কী ধরনের এক্সপার্টাইজ, তাদের এনার্জি কতটুকু আছে, তাদের কালচারাল কনটেক্সট কী, তাদের নলেজ কতটুকু, এই জিনিসগুলো একটু ধারণা করে সেই অনুযায়ী আপনাকে টোন, পেস এবং ডেপথ অনুযায়ী আপনাকে আলোচনা করতে হবে বা কমিউনিকেট করতে হবে। অ্যাক্টিভ লিসেনিং,
the 70/30 rule. In any conversation, aim to listen 70% of the time and speak 30%. তাহলে আপনি যখন কোনো কমিউনিকেশন করবেন কারোর সাথে, আপনি 70% শোনার চেষ্টা করবেন এবং 30% বলবেন। এটা একটা গুরুত্বপূর্ণ রুল অ্যাক্টিভ লিসেনিং। দিস ইজেন্ট প্যাসিভ সাইলেন্স, এটা কোনো সাইলেন্স না, প্যাসিভ সাইলেন্স না, ইজ এঙ্গেজড কিউরিসিটি। এটা আপনাকে কি করবে, তাকে যারা আপনার লিসনার আছে তাদেরকে এঙ্গেজ করবে, আরও বেশি এঙ্গেজ করবে এবং তারা কিউরিসিটি তাদের ভিতরে ফিল হবে। ঠিক আছে, হ্যাঁ। দ্য লারা মেথড ফর অ্যাক্টিভ লিসনিং, অ্যাক্টিভ লিসনিংয়ের জন্য একটা মেথড যেটাকে বলা হয়েছে লারা মেথড, অর্থাৎ এল দ্বারা বোঝানো হয়েছে লিসেন উইদাউট ইন্টারাপ্টিং। অর্থাৎ আপনি যখন কারো কথা শুনবেন তাকে কথার মাঝখানে ইন্টারাপ্ট করবেন না, বাধা দিবেন না, পুরোটা শুনবেন। লিসেন উইদাউট ইন্টারাপ্টিং। লারা পরে এ মানে হলো অ্যাফার্ম হোয়াট ইউ হার্ড, অর্থাৎ আপনি যেটা শুনেছেন সেটা আবার কি করেন, আপনি সেটা আবার রিপিট করে আপনি হ্যাঁ বোধক করেন যে হ্যাঁ আপনি বুঝতে পেরেছেন। হোয়াট আই এম হিয়ারিং ইজ এটা, অর্থাৎ সে যেটা বলেছে আপনি সেটাই বুঝেছেন। এটার জন্য আপনি অ্যাফার্ম করেন বা অ্যাফার্মেশন হ্যাঁ বলেন বা ওটা রিপিট করেন। রিফ্লেক্ট দেয়ার ইমোশনস, আরে হলো রিফ্লেক্ট দেয়ার ইমোশনস। ইট সাউন্ডস লাইক ইউ আর ফ্রাস্ট্রেটেড বিকজ, মানে সে ফ্রাস্ট্রেটেড হয়েছে এবং সেজন্য আপনিও ফ্রাস্ট্রেটেড। প্রথমে যেটা বললাম আমরা যে ইমপ্যাথি কানেকশন তৈরি করার জন্য যেটা আপনাকে লাগবে সেটা হলো ইমোশনটাকে মিরর নিউরনসটাকে দাঁড় করাতে হবে, সেরকম আর কি। তো রিফ্লেক্ট দেয়ার ইমোশনস, তাদের যে ইমোশনসটা তৈরি হবে সেটা আপনি আপনার ভিতরে রিফ্লেক্ট করেন। আর লাস্টের এতে মানে হলো আস্ক ক্লিয়ারিফাইং কোশ্চেন, অর্থাৎ আপনি যদি কোনো কিছুতে ক্লিয়ারিফাই না থাকেন সেটার জন্য আপনি ক্লিয়ারিফাইং কোশ্চেন করেন। ক্যান ইউ হেল্প মি আন্ডারস্ট্যান্ড, এই বিষয়টা বোঝানোর জন্য আপনি এটা ক্লিয়ার করে বলতে পারেন বা আবার একটু বলতে পারেন। ক্লিয়ারিফাই কোশ্চেন করলে তারা বুঝবে যে আপনি তাদের প্রতি খুবই ইন্টারেস্টেড, তাদের কথা শোনার জন্য এবং তাদের উত্তর দেওয়ার জন্য এবং তাদেরকে ক্লিয়ার করার জন্য। এতে করে তারা বেশি এঙ্গেজ হবে আপনার সাথে, এভাবে কানেকশন তৈরি হবে। পিলার 3 হলো কনফিডেন্স। The science research shows that 55% of communication impact comes from body language. Body language থেকে communication impact বেশি আসে, কত পার্সেন্ট আসে, 55%। 38% from vocal tone থেকে আসে 38% এবং 7% from actual words, অর্থাৎ অ্যাকচুয়াল যে ওয়ার্ড, যে কথাটা আপনি বলেন সেটা থেকে আসে মাত্র 7%। তো এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এখানে বডি ল্যাঙ্গুয়েজ। আপনার বডি ল্যাঙ্গুয়েজ অবশ্যই ঠিক রাখতে হবে। ঠিক আছে, বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা এখন টুকটাক জানবো, পরবর্তীতে আরও বিস্তারিত জানবো পরবর্তী ক্লাসগুলোতে যখন আমরা এই কমিউনিকেশন নিয়ে আরও বিস্তারিত শিখবো তখন। তো হাউ টু প্রজেক্ট কনফিডেন্ট কমিউনিকেশন। কনফিডেন্ট কমিউনিকেশন আমরা কীভাবে প্রজেক্ট করবো? ভয়েস, টোন অ্যান্ড পোস্টার ম্যাটার মোর দেন ওয়ার্ডস। অর্থাৎ আপনার ওয়ার্ডস থেকে আমরা একটু আগেই জানলাম যে ভয়েস, টোন, পোস্টার, ফিজিক্যাল কমিউনিকেশন যা বডি ল্যাঙ্গুয়েজ সেগুলো বেশি কাজ করে। তো এগুলোকে ঠিক করতে হবে, সুন্দর করে করতে হবে। যেখানে জোরে কথা বলার প্রয়োজন সেখানে জোরে বলতে হবে, যেখানে আস্তে কথা বলার প্রয়োজন সেখানে আস্তে বলতে হবে, যেখানে ধীরে ধীরে কথা বলার প্রয়োজন সেখানে ধীরে ধীরে বলতে হবে এবং যেরকম পোস্টার প্রয়োজন সেরকম পোস্টার দেখাতে হবে। কনফিডেন্স ইকুয়াল টু প্রিপারেশন প্লাস সেলফ বিলিফ, অর্থাৎ প্রিপারেশন এবং সেলফ বিলিফের সমন্বয়ে আপনার কনফিডেন্স তৈরি হবে। আই কন্ট্যাক্ট ফর্মুলা, আই কন্ট্যাক্ট ইন ওয়ান সেটিংস, অর্থাৎ 1-to-1 মিটিংয়ে মেনটেন 60-70% আই কন্ট্যাক্ট। অর্থাৎ আপনি যদি কারোর সাথে 1-to-1 কমিউনিকেশন করবেন তখন 60-70% আই কন্ট্যাক্ট রাখার চেষ্টা করবেন। বাকি সময় এদিক ওদিক তাকান, বা 60-70% সময় তার তার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন। ইন গ্রুপ সেটিংয়ের ক্ষেত্রে বা গ্রুপ মিটিংয়ের ক্ষেত্রে ডিস্ট্রিবিউট গেজ ইভেন্টলি, অর্থাৎ আপনি যখন কোনো গ্রুপ মিটিংয়ে আপনি কথা বলবেন বা আপনি প্রেজেন্টেশন দিবেন, আপনি কোনো বক্তৃতা দিবেন, তখন 3 to 5 সেকেন্ডস পার পার্সন, অর্থাৎ 3 to 5 সেকেন্ড প্রত্যেকটা মানুষের দিকে তাকানোর চেষ্টা করবেন যতগুলো মানুষ থাকবে। ম্যানেজ দ্য ইনার ক্রিটিক, রিফ্রেম নার্ভাসনেস অ্যাজ এক্সাইটমেন্ট, অর্থাৎ আপনি যদি কোনো নার্ভাস থাকেন কোনো বিষয় নিয়ে বা কোনো সিচুয়েশনে, ওই নার্ভাসটাকে আপনি এক্সাইটমেন্টে রূপান্তর করেন, সেটাকে একটা এক্সাইটমেন্টে দাঁড় করান। বোথ ট্রিগার সিমিলার ফিজিওলজিক্যাল রেসপন্স, অর্থাৎ আপনার ফিজিওলজিক্যাল যে রেসপন্সটা সেগুলো দুইটা জিনিসই আপনাকে ট্রিগার করবে। তো নার্ভাস হলে নার্ভাসলি আপনি সেটা আপনি বিহেভিয়ারে আপনার প্রকাশ পাবে, আপনার ফিজিক্যাল
যে টোন বা ফিজিক্যাল যে বিহেভিয়ার পোস্টার, সেখানে কিন্তু আপনাকে দেখাবে আপনি কি নার্ভাস নাকি অ্যাকসেপ্টমেন্ট। তো এই জন্য নার্ভাসটাকে আপনি অ্যাকসেপ্টমেন্টে রূপান্তর করতে হবে। ইউর চয়েস অফ ইন্টারপ্রিটেশন চেঞ্জেস দ্য আউটকাম, অর্থাৎ আপনি এখানে যেটা চয়েস করবেন সেই ধরনের আউটকামই কিন্তু মানুষ দেখবে। ওকে, এবার আমরা জানবো দ্য 7 C's অফ ইফেক্টিভ কমিউনিকেশন। ইফেক্টিভ কমিউনিকেশন মাস্ট বি, এখানে 7টা সি অর্থাৎ 7টা গুণের কথা বলেছে যেগুলো মূলত সি দিয়ে শুরু হয়। প্রথমটা হলো কমপ্লিটনেস, অর্থাৎ প্রোভাইড অল নেসেসারি ফ্যাক্টস। আপনি কমিউনিকেশন করার ক্ষেত্রে যাই বলবেন যাই লিখবেন যাতে কমপ্লিট ইনফরমেশন থাকে। তারপর হলো কনসাইজনেস, স্টিক টু দ্য পয়েন্ট অ্যান্ড অ্যাভয়েড ফিলার্স, অর্থাৎ খুব বেশি বক্তৃতা না লিখে আপনি স্টিক টু দ্য পয়েন্টে চলে যাবেন, এটাকে বলে কনসাইজনেস। অর্থাৎ আপনি বিস্তারিতটাকে পয়েন্ট আকারে সুন্দরভাবে গুছিয়ে লিখলেন, কনসাইজ সংক্ষিপ্তভাবে সব উল্লেখ করলেন, সেটাকে বলে কনসাইজনেস। তারপর হলো কনসিডারেশন, স্টেপ ইনটু দ্য রিসিভার্স শুজ, অর্থাৎ আপনি যাকে বলতেছেন, যাকে মেসেজটা দিচ্ছেন, ঠিক আছে, যার সাথে কমিউনিকেশন করছেন, তাকে বুঝতে হবে সে কোন পর্যায়ে, সে কোন যোগ্যতা, সে কোন শিক্ষাগত থেকে এসেছে, তার লেভেলটা কোথায়, তাকে ওই কনসিডারেশন করেই তাকে মেসেজটা আপনাকে দিতে হবে। কারণ হলো আপনি যদি একজন ধরেন গ্রামের অশিক্ষিত মানুষকে আপনি শিক্ষা কী বলে মাস্টার্স পাসের মতো মেসেজ দেন, সে তো বুঝবে না ওই জিনিসগুলো, মানে কী বলে কঠিন কঠিন ওয়ার্ডগুলো সে বুঝবে না, তাকে ওরকম সহজভাবেই আপনাকে বলতে হবে, এটাই আর কি। তো কনসিডারেশন হলো আপনি যাকে বলছেন তাকে বিবেচনা করে সেই অনুযায়ী আপনাকে মেসেজ প্রোভাইড করতে হবে। ক্লিয়ারিটি, ক্লিয়ারিটি কি, ইউজ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড টার্মস, অর্থাৎ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন যেটা সে বুঝবে, এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড টার্মস ইউজ করবেন যাতে করে সহজেই সে বুঝতে পারে। কনক্রিটনেস, কনক্রিটনেসে কী হলো, ইউজ ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স টু সাপোর্ট ইউর মেসেজ, অর্থাৎ আপনি যে মেসেজটা দিচ্ছেন সেটা সাপোর্ট করার জন্য বা প্রমাণ করার জন্য আপনাকে কিছু ফ্যাক্টস এবং ফিগার্স দিতে হবে যাতে করে এটা কনক্রিট থাকে। তারপরে হলো কার্টেসি, কার্টেসি কি, বি সিনসিয়ার, পলাইট অ্যান্ড রিফ্লেক্টিভ, আপনাকে সিনসিয়ার ফিল করাতে হবে, পলাইটলি বলতে হবে বা মেসেজ দিতে হবে, এবং রিফ্লেক্টিভ হতে হবে। তারপর হলো কারেক্টনেস, কারেক্টনেস কি, এনশিওর গ্রামার অ্যান্ড ইনফরমেশন আর অ্যাকুরেট, অর্থাৎ আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন সেগুলো যদি অ্যাকুরেট হয় এবং আপনার গ্রামার, কথা বলার স্টাইল হোক বা গ্রামার হোক, সেটাও যাতে ঠিক থাকে, এগুলো আপনি কেয়ার করবেন। প্রফেশনাল ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই 7 সিরিজটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে দেখবেন আপনার মেসেজ কমিউনিকেশন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। তারপরে আসি প্রেজেন্টেশন স্কিল, দ্য আর্ট অফ পারসুয়েসিভ ডেলিভারি। Presentations aren't just about slides, they are about influence. Presentation skill framework, POINT, পয়েন্ট, এটা একটা ফ্রেমওয়ার্ক প্রেজেন্টেশন স্কিলের। এই ফ্রেমওয়ার্কটার ভিতরে কী কী আছে আমরা দেখি। পিতে হলো পারপাস, হোয়াই আই অ্যাম স্পিকিং, আমি কেন প্রেজেন্টেশন দিচ্ছি বা কথা বলতেছি, সেটা হলো পি, পারপাস, উদ্দেশ্য। ওতে হলো আউটকাম, হোয়াট শুড দে থিঙ্ক ডু আফটার, অর্থাৎ পরবর্তীতে তারা কি চিন্তা করবে এবং কি করবে, এটা হলো আউটকাম। আউটকাম কি সেটা আপনার থাকতে হবে। তারপরে আইতে হলো ইনফরমেশন, অনলি হোয়াট সাপোর্টস দ্য আউটকাম, অর্থাৎ আউটকামকে সাপোর্ট করে ওই ইনফরমেশনগুলো, তথ্যগুলো থাকতে হবে। এন এ হলো ন্যারেটিভ, স্টোরি টু এক্সাম্পল, অর্থাৎ আপনাকে এক্সাম্পল দিতে হবে। আপনি যখন কোনো প্রেজেন্টেশন দিবেন আপনাকে সুন্দর কিছু এক্সাম্পল দিতে হবে যাতে করে তারা সহজে সেটা বোঝে এবং সেটা বাস্তবায়ন করতে পারে। লাস্টের টিতে হলো টেক ওয়ে, অর্থাৎ ওয়ান ক্লিয়ার মেসেজ টু রিমেম্বার, অর্থাৎ লাস্টে একটা টেক ওয়ে দেবেন, ওয়ান ক্লিয়ার মেসেজ দেবেন যাতে করে সে বুঝতে পারে সে কী শিখে যাচ্ছে, কী নিয়ে যাচ্ছে, এটা আর কি। এটা হলো প্রেজেন্টেশনের একটা ফ্রেমওয়ার্ক পয়েন্ট। আপনারা এটা মনে রাখতে পারেন বা আপনারা এটা এক্সারসাইজ করতে পারেন যাতে করে এই ফ্রেমওয়ার্কটা ইউজ করে যখন আপনি কোনো মেসেজ লিখবেন, কোনো প্রেজেন্টেশন রেডি করবেন, সেটা সবার জন্য ইজি হবে এবং বিজনেসের জন্য হোক, প্রফেশনাল লাইফের জন্য হোক, সব ক্ষেত্রে খুব কার্যকরী হবে। তারপর হলো দ্য পারসুয়েশন ফর্মুলা। পারসুয়েশনের ভিতরে এখানে 3টা জিনিস আছে, সেটা হলো ইথোস, প্যাথোস অ্যান্ড লোগোস। এটা একটা প্রেজেন্টেশনের ফর্মুলা, পারসুয়েশন ফর্মুলা, বরোড ফ্রম অ্যারিস্টটল, এটা অ্যারিস্টটল থেকে নেওয়া হয়েছে, সে এই মেথডটা দিয়েছে।
দিস অ্যানসাইন ফ্রেমওয়ার্ক স্টিল ডমিনেটস মডার্ন পারসুয়েশন। মডার্ন পারসুয়েশন এখনও ডমিনেট করে যাচ্ছে এই ফর্মুলাটা। ইথোস মানে হলো ক্রেডিবিলিটি। হোয়াই শুড দে ট্রাস্ট ইউ, কেন তারা আপনাকে ট্রাস্ট করবে। ইস্টাবলিশ অথরিটি আর্লি, অর্থাৎ শুরুতে আপনি অথরিটিটা দাঁড় করান, কেন তারা আপনাকে বিশ্বাস করবে, প্রমাণ মানে কেন তারা আপনাকে বিশ্বাস করবে, অন্য কাউকে রেখে কেন আপনারটাই নেবে, এরকম আর কি। হ্যাভিং স্পেন্ট 3 years অ্যানালাইজিং দিস মার্কেট, অর্থাৎ এটা একটা এক্সাম্পল যে আপনি 3 বছর ধরে এই মার্কেটটা নিয়ে অ্যানালাইজ করেছেন, রিসার্চ করেছেন, এই কারণে তারা আপনাকে বিশ্বাস করবে। এটা একটা উদাহরণ আর কি। তারপর হলো প্যাথোস। প্যাথোস মানে হলো ইমোশন। ইমোশন কি, হোয়াই শুড দে কেয়ার, তারা কেন কেয়ার করবে আপনাকে বা আপনার প্রেজেন্টেশনকে বা আপনি যে অফারটা করতেছেন সেটাকে। কানেক্ট দ্য ভ্যালুস, অর্থাৎ ভ্যালুস, ফেয়ার্স আর অ্যাসপাইরেশনস, এগুলোর সাথে কানেক্ট করতে হবে আপনাকে। কীভাবে? একটা উদাহরণ হলো ইমাজিন এ ওয়ার্ল্ড হোয়ার, অর্থাৎ ইমাজিন একটা ওয়ার্ল্ড যেখানে আপনি আপনার ভ্যালুসগুলো পাবেন, ঠিক আছে, আপনার যা ইচ্ছে সেটা পূরণ হবে, মানে একটা কানেকশন তৈরি করা, ইমোশন তৈরি করা এত। তারপর লাস্টেরটা হলো কি এলএ লোগোস। লোগোস মানে হলো লজিক। লজিক, হোয়াই ডাজ দিস মেক সেন্স, এটা কেন সেন্স করবে, কেন এটা কাজ করবে, লজিক কি এটার পিছনে। প্রোভাইড এভিডেন্স, একটা প্রমাণ দিন, ডাটা দিন, ফ্রেমওয়ার্ক দিন। আওয়ার উদাহরণ হলো আওয়ার ডাটা শোজ এ ক্লিয়ার ট্রেন্ড, অর্থাৎ আমাদের ডাটা শোজ করতেছে কি একটা ক্লিয়ার ট্রেন্ড, যেখানে দেখতেছি যে আমাদের সেলস বাড়তেছে বা আমাদের যারা ব্যবহারকারী আছে প্রোডাক্টের তারা গুড ফিডব্যাক দিচ্ছে, ঠিক আছে, তারা পজিটিভ ফিডব্যাক পেয়েছে। এই ধরনের কিছু জাস্ট ট্রেন্ড বা মার্কেটে আপনাদের কি পজিশন, এটা বিজনেস প্রেজেন্টেশনের ক্ষেত্রে কি হতে পারে উদাহরণ, সেটা বললাম আপনি। এরকম একটা লজিক দিতে হবে, আপনাকে এভিডেন্স দিতে হবে, তাহলে কি হবে সেই পারসুয়েশনটা কি হবে, বেশি কার্যকরী হবে। আপনি পারসুয়েশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল। আপনি যখন আপনি সেলসে জব করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ। সেলসের ক্ষেত্রে কিন্তু এই তিনটা পারসুয়েশনের যে তিনটা স্কিলের কথা বলা হয়েছে, তিনটা গুণের কথা, এই গুণগুলো আপনারা শিখে নিতে পারেন। পরবর্তী যখন কোনো কিছু সেল করবেন, সেটা আপনার নিজের বিজনেস হোক বা আপনার জব হোক, সেটা আপনার জন্য কাজে লাগবে। প্রুভেন হুক টেকনিক্স, কিছু হুক টেকনিক্স প্রুভেন সেখানে দেওয়া আছে। শকিং স্ট্যাটিস্টিক, ডিড ইউ নো দ্যাট 90% of startups fail not due to bad products but poor positioning, অর্থাৎ 90% অফ স্টার্টআপ ফেল করেছে ব্যাড প্রোডাক্টের কারণে, খারাপ প্রোডাক্টের কারণে। কিসের জন্য? পুয়ার পজিশনিং, অর্থাৎ প্রোডাক্ট ঠিক আছে কিন্তু আপনার পজিশন ঠিক ছিল না, অর্থাৎ যেই জায়গায় যে প্রোডাক্টটা দেওয়ার কথা ছিল সেই জায়গায় আপনি সেই প্রোডাক্টটা দিতে পারেননি। এটা হলো ব্যাড পুয়ার পজিশনিং। পুয়ার পজিশনিংয়ের কারণে আপনার কী হয়েছে, স্টার্টআপ ফেল হয়েছে 90%। তারপর হলো প্রভোকেট কোয়েশ্চেন, হোয়াট ইফ এভরিথিং ইউ নিউ অ্যাবাউট কাস্টমার অ্যাকুইজিশন ওয়াজ রং, যদি আপনি কি কাস্টমার অ্যাকুইজিশন সম্পর্কে সব কিছু জানতেন, সেটা কি রং থাকতো? না, সেটা রং ছিল না। সেটা জানলে আপনার জন্য আরও কী হলো, ভালো হতো, উপকার হতো। তারপরে পার্সোনাল স্টোরি, এটা হলো প্রভোকেট কোশ্চেন আর কি। এই ধরনের কোশ্চেন করলে কি হবে, তারা প্রভোকেট হবে, তারা আগ্রহ প্রকাশ করবে, তারা আরও বেশি এঙ্গেজ হবে। পার্সোনাল স্টোরি বলতে পারেন, 3 years ago I pitched to 47 investors, all 47 said no, here's what I learned, সেখান থেকে আমি এই জিনিসগুলো শিখেছি। এটা জাস্ট পার্সোনাল একটা স্টোরি আর কি। আপনার ওই স্টোরিগুলো মানে আপনার পার্সোনাল স্টোরি বললে তারা বেশি এঙ্গেজ হবে, তারা বেশি ইন্টারেস্টেড ফিল করবে। এটা হলো প্রুভেন হুক টেকনিক্স, যখন আপনি কোনো প্রেজেন্টেশন দেবেন বা কোনো লেকচার দেবেন। দ্য আনএক্সপেক্টেড স্টেটমেন্ট, আই এম হেয়ার টু কনভিন্স ইউ নট টু হায়ার মি, ঠিক আছে, আমি এখানে আপনাদেরকে কনভিন্স করতে আসিনি যে আপনি আমাকে হায়ার করেন, আনলেস যদি না এটা হয় ওটা হয়, একটা উদাহরণ আর কি। এই ধরনের আনএক্সপেক্টেড কিছু স্টেটমেন্ট দাঁড় করানো যাতে করে তারা বেশি এঙ্গেজ হয়, এটা হলো হুক টেকনিক্স। এবার আসি ইন্টারপার্সোনাল স্কিলস, নেভিগেটিং দ্য হিউম্যান এলিমেন্ট, রিডিং দ্য রুম, নন ভার্বাল ইন্টেলিজেন্স। রুম রিডিং করার পরে এবং নন ভার্বাল ইন্টেলিজেন্স আপনাকে প্রকাশ করতে হবে বডি ল্যাঙ্গুয়েজের দ্বারা, বডি ল্যাঙ্গুয়েজ ডিকোড। ক্রসড আর্মস, নট অলওয়েজ ডিফেন্সিভ, কুড বি কোল্ড অ্যান্ড কমফোর্টেবল, কনটেক্সট ম্যাটার্স। অর্থাৎ আমরা ক্রসড আর্মস বলতে বুঝাই দুই হাত ক্রস করে যে আমরা দাঁড়াই বা বসি, সেটাকে বোঝানো হয়েছে। তো ক্রস আর্মড করে বসা কিন্তু সবসময় ডিফেন্সিভ, এটাকে বলা হয় ডিফেন্সিভ মোড। অর্থাৎ আপনি
ইন্টারেস্টেড না, আপনি ডিফেন্স করতেছেন তার কথা, ঠিক আছে, বা আপনি তার বিপরীত অপোজিট মনোভাব নিয়ে আছেন, এরকম বোঝায় ক্রস আর্মস। বাট এটা সবসময় না, এটা কুড বি কোল্ড এবং কমফোর্টেবল, এটা কুড বি কমফোর্টেবল এবং কোল্ডও হতে পারে, ঠিক আছে, সুন্দর হতে পারে। এটা কনটেক্সট ম্যাটার্স করে, যে কোন ক্ষেত্রে কোনটা, ঠিক আছে, সেটা আপনাকে বুঝে নিতে হবে আপনার অভিজ্ঞতার মাধ্যমে। যে আপনি যদি ধরেন কারোর সাথে কোনো সেলস নিয়ে, কোনো পিচ নিয়ে কথা বলতে যাচ্ছেন, তখন কিন্তু ক্রস আর্মসটা নেগেটিভ ফিল করে, ঠিক আছে। বা আপনি একটা স্টোরি শুনতেছেন আপনি সিটের ভিতরে বসে, তখন আপনি ক্রস সামনে এভাবে বসে থাকলেন মনোযোগ দিয়ে শোনার জন্য, সেটা বোঝাতে পারে, সেখানে আপনার কোল্ড এবং কমফোর্টেবল হতে পারে। তো আপনাকে কনটেক্সটটা বুঝতে হবে যে কোন সময় করা যাবে, কোন সময় করা যাবে না। তারপর হলো লিনিং ইন, এঙ্গেজমেন্ট অ্যান্ড ইন্টারেস্ট, অর্থাৎ এঙ্গেজমেন্ট, আপনাকে এঙ্গেজ থাকতে হবে এবং ইন্টারেস্ট ফিল করাতে হবে, সবসময় দেখাতে হবে। তারপর হলো মাইক্রো এক্সপ্রেশন, ফ্লিটিং ফেসিয়াল এক্সপ্রেশন লাস্টিং 1/15 অফ এ সেকেন্ড, অর্থাৎ 1 থেকে 15 সেকেন্ড লাস্টিং থাকতে হবে একটা ফেসিয়াল এক্সপ্রেশনের, ঠিক আছে। এটা বলে মাইক্রো এক্সপ্রেশন। রিভিল ট্রু ইমোশন, যেটা আপনাকে ট্রু ইমোশন রিভিল করবে, অর্থাৎ আপনি এমন একটা কথা বলতেছেন সেটা দুঃখের, তো ওই দুঃখের একটা ফেসিয়াল এক্সপ্রেশন তখন রাখতে হবে 1 থেকে 15 সেকেন্ডের ভিতরে, অথবা কথা যতক্ষণ ওইটা নিয়ে চলবে ওর ভিতরে ওই এক্সপ্রেশনটা থাকবে। আবার একটা আনন্দময় কথা বলতেছেন, তো আনন্দের একটা ফেসিয়াল এক্সপ্রেশন থাকবে, হাসির একটা ফেসিয়াল এক্সপ্রেশন থাকবে, অর্থাৎ আপনার কথার সাথে ম্যাচিং করে আপনার ফেসিয়াল এক্সপ্রেশনটাকে চেঞ্জ করতে হবে। ওয়াচ ফর ইনকনগ্রুয়েন্স বিটুইন ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন, যেটা আমি একটু বললাম যে আপনার ওয়ার্ডস যে কথাগুলো বলবেন সেটার সাথে আপনার এক্সপ্রেশনের মিল থাকতে হবে। মিররিং, subtly matching someone's posture, gestures builds unconscious rapport. Don't mimic, obviously it backfires. অর্থাৎ এখানে বলতেছে মিমিক করবেন না, কারণ মিমিকটা আপনাকে ব্যাকফায়ার করতে পারে, আপনার কাছে ফিরে আসতে পারে। তো আপনি কি করতে পারেন, কিছু পোস্টার এবং গেস্টার আপনি অন্য একজনের ফলো করতে পারেন, যে যার মাধ্যমে কি হবে, আনকনসিয়াস র্যাপোর্ট তৈরি হবে, একটা আনকনসিয়াস সম্পর্ক তৈরি হবে, যার পোস্টার এবং গেস্টারটা আপনি কি বলতেছেন, ফলো করতেছেন বা আপনি দেখাচ্ছেন। এটা হলো মিররিং আর কি। এটার দ্বারা কিন্তু আপনি এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন, ঠিক আছে, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একটা কমিউনিকেশন তৈরি হতে পারে। কমিউনিকেশন, কমন কমিউনিকেশন রোড ব্লকস কমিউনিকেশনের অনেকগুলো রোড ব্লকস আছে, সেগুলো আমরা আরও শিখবো, বাট এখানে কিছু কমন দিয়ে দিয়েছি রোড ব্লকস টু অ্যাভয়েড, যেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। সেগুলো কি, রিফ্রেইন ফ্রম ক্রিটিসাইজিং থেকে আপনাকে বিরত থাকতে হবে, ক্রিটিসাইজ করা যাবে না। জাজ করা যাবে না। ব্লেমিং করা যাবে না। ইগনোরিং, ইগনোর করা যাবে না। ইমোশনস অতিরিক্ত ইমোশন দেখানো যাবে না, এবং কি বলে নেগেটিভ ইমোশন দেখানো যাবে না। তারপর হলো পুয়ার টাইমিং ঠিক রাখতে হবে আপনার সব কিছু, পুয়ার টাইমিং হওয়া যাবে না। এবং ওভার ইন্টেলেকচুয়ালাইজিং ভালো, কিন্তু ওভার হওয়া যাবে না, অর্থাৎ ওভার ইন্টেলেকচুয়ালাইজিং কি হয়, আর্গুইং উইথ লজিক নিয়ে আর্গু করা, এরকম করা যাবে না। ডিউরিং এ কনভারসেশন, একটা কনভারসেশনের ভিতরে, অ্যাজ দিস অ্যাক্ট অ্যাজ ব্যারিয়ার্স টু হেলদি কমিউনিকেশন, অর্থাৎ এই জিনিসগুলো হেলদি কমিউনিকেশনের ক্ষেত্রে একটা ব্যারিয়ার দাঁড়ায়। প্রো ইনসাইট হলো পিপল মে ফরগেট ইউর ওয়ার্ডস, মানুষ কিন্তু আপনার ওয়ার্ডস ভুলে যেতে পারে, বাট দে নেভার ফরগেট হাউ ইউ মেড দেম ফিল, বাট সে কখনো ভুলবে না আপনি তাদেরকে কীরকম ফিল করিয়েছেন। এই জন্য এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার কথার দ্বারা কেউ যাতে কষ্ট না পায়, কেউ যাতে মন খারাপ না করে, অর্থাৎ তার ব্যক্তিগতভাবে যাতে তা কাউকে অ্যাটাক না করা হয়, এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে কমিউনিকেশনের ক্ষেত্রে। এবার আসি আমরা কর্পোরেট অ্যাপ্লিকেশন রিয়েল ওয়ার্ল্ড ন্যারেটিভস, আমরা কিছু উদাহরণের মাধ্যমে, ছোট স্টোরি ব্যাখ্যার মাধ্যমে আমরা দেখব কিভাবে আমাদের এই স্কিলগুলো ডেভেলপ হতে পারে এবং সুন্দর এদের ফলাফল কী হতে পারে। তো একটা কর্পোরেট সিনারিওর ভিতরে যার কথা হলো, সে হলো একজন জুনিয়র এক্সিকিউটিভ সারা, রেগুলারলি প্রেজেন্টেড আইডিয়াস ইন দ্য মিটিং বাট ওয়াজ ইগনোরড, অর্থাৎ সে প্রতিনিয়ত মিটিংয়ে সে আইডিয়া বলে, বাট তার আইডিয়াগুলো ইগনোর করা হয়। এবার আসি অ্যাকশন টেকেন, তো এ থেকে সে কি অ্যাকশন নিল, সে নিল স্ট্রাকচার প্রেজেন্টেশনস ইউজিং পয়েন্ট, আমরা যে পয়েন্ট স্ট্রাকচারটা শিখলাম, সে এই পয়েন্ট স্ট্রাকচারটা
ফলো করে তার প্রেজেন্টেশনটাকে ওইভাবে দাঁড় করালো। তারপর হলো ইমপ্রুভ আই কন্ট্যাক্ট অ্যান্ড কনফিডেন্ট ডেলিভারি। ওই প্রেজেন্টেশনটা যখন সে করেছে বা বলেছে আইডিয়াসগুলো, তখন আই কন্ট্যাক্ট ইমপ্রুভ করেছে এবং কনফিডেন্ট ডেলিভারি দিয়েছে। প্র্যাকটিসড অ্যাক্টিভ লিসেনিং ইন মিটিং, এবং মিটিংয়ে অ্যাক্টিভ লিসেনিংয়ের যে স্কিলটা সেটা সে প্র্যাকটিস করেছে। এই তিনটা করার দ্বারা কী হয়েছে, আউটকাম কী হয়েছে? আউটকাম হলো আইডিয়াস ওয়ার অ্যাকনলেজ, তার আইডিয়াগুলো অ্যাকনলেজ হয়েছে, সবার কাছে মানে কী বলে অ্যাকসেপ্টেড হয়েছে বলতে পারেন। গেইনড ভিজিবিলিটি উইথ লিডারশিপ, এবং লিডারশিপের সাথে তাকে ভিজিবিলিটি করা হয়েছে, তাকে অ্যাকসেপ্ট করা হয়েছে তার আইডিয়াগুলোকে, তাকে লিডারশিপ হিসেবে দাঁড় করে দিয়েছে। অর্থাৎ যে আইডিয়া সে দিয়েছে সেই আইডিয়া যখন পাস হয়ে গেছে তখন সে অবশ্যই লিডার হয়ে গিয়েছে, অর্থাৎ ওই আইডিয়া যেহেতু তাকে লিডার বানানো হয়েছে, সে লিডারশিপও পেয়ে গেছে। তারপর হলো অ্যাসাইন্ড টু হায়ার পার্সোনাল রেসপন্সিবিলিটি প্রজেক্টস, যেহেতু লিডারশিপ চলে এসেছে তার আন্ডারে, তো সে হায়ার রেসপন্সিবিলিটি প্রজেক্ট পেয়ে গিয়েছে। এইভাবে কিন্তু সে আস্তে আস্তে ডেভেলপ করেছে এই স্ট্রাকচার ফলো করে, এবং আই কন্ট্যাক্ট, কনফিডেন্ট ডেলিভারি দেওয়ার মাধ্যমে এবং অ্যাক্টিভ লিসেনিং প্র্যাকটিস করার মাধ্যমে। কি টেকওয়ে, এটাতে আমরা কি শিখলাম? ক্লিয়ার স্ট্রাকচার প্লাস কনফিডেন্ট ডেলিভারি ইকুয়াল টু প্রফেশনাল ইনফ্লুয়েন্স। অর্থাৎ ক্লিয়ার স্ট্রাকচার থাকলে, কনফিডেন্ট ডেলিভারি থাকলে আপনার প্রফেশনাল ইনফ্লুয়েন্স বৃদ্ধি হবে। এবার আসি সিনারিও বি, দ্বিতীয় ঘটনা, তো হলো এন্টারপ্রেনিউরাল সিনারিও। কনটেক্সটটা কি? কনটেক্সটটা হলো এ স্টার্টআপ ফাউন্ডার অ্যালেক্স ওয়াজ পিচিং হিজ সোশ্যাল enterprise to investors but felt they weren't getting the vision. অর্থাৎ অ্যালেক্স তার সোশ্যাল এন্টারপ্রাইজ নিয়ে ইনভেস্টরদের কাছে বারবার পিচিং করতেছে, বোঝাচ্ছে তার এন্টারপ্রাইজ সম্পর্কে, যাতে করে তারা ইনভেস্ট করে, বাট ফেল্ট দে ওয়ারেন্ট গেটিং দ্য ভিশন, অর্থাৎ তারা তাদের ভিশনটা মিলাতে পারছে না, বুঝতে পারতেছে না। ঠিক আছে, এই হলো প্রবলেমটা। তো সে কী করলো? অ্যাকশন টেকেন। Alex shifted from advice giving to empathetic listening, অর্থাৎ সে প্রথমে অ্যাডভাইস গিভিং করেছিল যে এটা করলে এরকম হবে, এটা করেন, এটাও করেন, ওরকম আর কি অ্যাডভাইস টাইপের তার পিচটা ছিল। সেটাকে কীভাবে কনভার্ট করলো? ইমপ্যাথেটিক লিসেনিংয়ের মাধ্যমে। ইমপ্যাথেটিকভাবে সে লিসেন করলো যে ইনভেস্টররা আসলে কীরকম চাচ্ছে, তাদের ইমপ্যাথিটা কোন দিকে, মনোযোগটা কোন দিকে, ইমোশনটা কোন দিকে, সেটাকে ইমপ্যাথেটিক লিসেনিং হিসেবে সে গ্রহণ করলো। দেন ডিউরিং দ্য কোশ্চেন অ্যান্ড আনসার, কোশ্চেন এবং আনসারের ক্ষেত্রে সে কী করলো? ইমপ্যাথেটিক লিসেনিংটা অ্যাকসেপ্ট করলো, ফলো করলো, এবং সে অনুযায়ী সে উত্তর দিল। হি ইউজড অ্যাক্টিভ লিসেনিং টু ভ্যালিডেট দ্য ইনভেস্টর্স কনসার্নস বিফোর রেসপন্ডিং, অর্থাৎ কোনো কিছু উত্তর দেওয়ার আগে সে অ্যাক্টিভ লিসেনিংটাকে কি ফলো করেছে, অ্যাক্টিভভাবে সে শুনেছে ইনভেস্টররা কী চায়, কী কোশ্চেন করে, এবং সে অনুযায়ী ইমপ্যাথেটিক ওয়েতে সে উত্তর দিয়েছে, এবং তাদের কনসার্ন, ইনভেস্টরের কনসার্নটাকে সে রেসপন্ড করেছে। এর দ্বারা কি ফলাফল তৈরি হলো? এর দ্বারা আউটকাম হলো ইনভেস্টর্স ফেল্ট হেয়ার্ড অ্যান্ড রেসপেক্টেড। ইনভেস্টররা বুঝলো যে তাদের কথাগুলো সুন্দরভাবে শুনেছে সে, এবং তাদেরকে রেসপেক্ট দিয়েছে। অলদো দে হ্যাড ইনিশিয়াল ডাউট, যদিও তাদের কি প্রথম দিকে একটা ডাউট ছিল, অ্যালেক্স কার্টেসি, তার যে ব্যবহার, সদ্ব্যবহার, এবং কনক্রিটনেস, যে উপযুক্ত যে উত্তরগুলো সে দিয়েছে, ওন দি মোবাইল, এই দুটো কারণে কিন্তু তাদের মনোযোগটা সে আকৃষ্ট করতে পেরেছে এবং তাদেরকে জয় করে ফেলেছে। সিকিউরিং দ্য সিড রাউন্ড, অর্থাৎ প্রথম রাউন্ডের যে ইনভেস্টমেন্টটা তারা পাস করে দিয়েছে তার এই গুণটার কারণে, বা এই অ্যাক্টিভ লিসেনিংয়ের কারণে, এবং সেই অনুযায়ী ইমপ্যাথেটিক উত্তর দেওয়ার কারণে। কি টেকওয়ে আমরা এখান থেকে কী শিখলাম? রেসপেক্ট দ্য আদার পার্সনস মডেল, অর্থাৎ অন্য যে ব্যক্তিরা থাকবে, ইনভেস্টর হোক বা অন্য পার্সন হোক, তার যে মডেল অফ দ্য ওয়ার্ল্ড, তার যে চিন্তা চেতনা ধারণা, সেটাকে আপনাকে রেসপেক্ট করতে হবে, এবং সেই অনুযায়ী আপনাকে ম্যাচ করতে হবে আপনার আইডিয়ার সাথে। টু বিল্ড দ্য ট্রাস্ট নেসেসারি ফর এ পার্টনারশিপ, যে কোনো একটা পার্টনারশিপের ক্ষেত্রে ট্রাস্ট বিল্ড করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যদি আপনার পার্টনার, যেটা ইনভেস্টর হোক বা বিজনেস পার্টনার হোক, যেই হোক না কেন, তার মডেল অফ ওয়ার্ল্ড, তার থিঙ্কিং অফ ওয়ার্ল্ডের সাথে যদি আপনার থিঙ্কিং মিল না হয়, তাহলে কিন্তু আসলে আগাতে পারবেন না। এই জন্য দুটাকে ম্যাচ করতে হবে আপনাকে। তো আজকে এই পর্যন্ত ছিল আমাদের আলোচনা, কোর্স রিক্যাপ। আজকে আমরা যা যা শিখলাম বা জানলাম, সংক্ষেপে হলো কমিউনিকেশন ইজ
ইন্টেনশনাল নট অ্যাক্সিডেন্টাল। এটা কোনো অ্যাক্সিডেন্টাল বিষয় না, এটা হলো ইন্টেনশনাল। তো এটাকে আপনাকে শিখতে হবে, বোঝাতে হবে, তৈরি করতে হবে। প্রেজেন্টেশন সাকসেস ডিপেন্ডস অন স্ট্রাকচার নট ট্যালেন্ট। এটা ট্যালেন্টের উপর নির্ভর করে না, এটা স্ট্রাকচারের উপর নির্ভর করে প্রেজেন্টেশন সাকসেস। লিসেনিং ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে টু বিল্ড ট্রাস্ট। অর্থাৎ ট্রাস্ট বিল্ড করার ক্ষেত্রে লিসেনিংটা হলো সবচেয়ে ফাস্টেস্ট ওয়ে। লিসেনিং টু আন্ডারস্ট্যান্ড ক্রিয়েটস এ সাইকোলজিক্যাল সেফটি নেট ফর কোলাবোরেশন। অর্থাৎ কোলাবোরেশনের জন্য আপনাকে কী হবে, লিসেনিং টু আন্ডারস্ট্যান্ড ক্রিয়েটস সাইকোলজিক্যাল সেফটি, একটা সাইকোলজিক্যাল সেফটি নেট তৈরি করে যদি আপনি লিসেনিংটাকে অ্যাকসেপ্ট করেন বা আন্ডারস্ট্যান্ড করেন, বুঝেন। ইন্টারপার্সোনাল স্কিলস মাল্টিপ্লাই টেকনিক্যাল অ্যাবিলিটি। আপনার টেকনিক্যাল অ্যাবিলিটিটাকে মাল্টিপ্লাই করে কোনগুলো, ইন্টারপার্সোনাল স্কিলস যখন আপনি ব্যবহার করেন। প্রফেশনাল গ্রোথ বিগিনস উইথ কমিউনিকেশন মাস্টারি। কমিউনিকেশন মাস্টারি যখন আপনার ভিতরে চলে আসবে, আপনার প্রফেশনাল গ্রোথ সেখান থেকেই বিগিনস তৈরি হবে, শুরু হবে। এনশিওর ইউর বডি ল্যাঙ্গুয়েজ ম্যাচেস ইউর ওয়ার্ডস। অর্থাৎ আপনার কথার সাথে সাথে আপনার বডি ল্যাঙ্গুয়েজের মিল থাকে, এই জিনিসগুলো চেষ্টা করবেন। তো এই জিনিসগুলো আজকে আমরা শিখলাম। আমরা চলে আসি এবার হোমওয়ার্কে। আজকের অ্যাসাইনমেন্ট দুটো কী থাকবে, খুবই সহজ, সবাই চেষ্টা করবেন। হোমওয়ার্ক এ, প্রথম যে হোমওয়ার্কটা থাকবে সেটা টাস্ক হলো আইডেন্টিফাই ওয়ান রিয়েল লাইফ কমিউনিকেশন চ্যালেঞ্জ। অর্থাৎ আপনি আপনার লাইফে এরকম একটা রিয়েল লাইফ কমিউনিকেশন চ্যালেঞ্জ আইডেন্টিফাই করেন যেখানে আপনি কোনো ধরনের সমস্যা ফেস করেছেন বা ফিল করেছেন যে ওটা ঠিক মতো হয়নি, কমিউনিকেশনটা কোনো একটা প্রবলেম তৈরি হয়েছে কমিউনিকেশনের ফলে। একটা আইডেন্টিফাই করেন, করার পরে কী করবেন, অ্যাকশন কী হবে, অ্যাপ্লাই দ্য পয়েন্ট ফ্রেমওয়ার্ক। আমরা যে পয়েন্ট ফ্রেমওয়ার্ক শিখলাম সেই পয়েন্ট ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে টু প্রিপেয়ার ইউর মেসেজ অ্যান্ড রাইট ইট ডাউন। অর্থাৎ ওই যে কমিউনিকেশন চ্যালেঞ্জটা ছিল যেটা আপনার ফেল হয়েছে, ঠিকভাবে হয়নি, সেই কমিউনিকেশনটাকে আপনি পয়েন্ট ফ্রেমওয়ার্কে দাঁড় করিয়ে আপনার একটা ওই মেসেজটাকে রাইট করেন, রাইট ইট ডাউন, ঠিক আছে। অর্থাৎ ওই মেসেজটাকে আপনি লিখেন যে আসলে কমিউনিকেশনটা বা আপনার প্রেজেন্টেশনটা এই পয়েন্ট ফ্রেমওয়ার্ক অনুযায়ী এরকম হওয়া উচিত ছিল, ওরকমভাবে আপনি ওটাকে রিরাইট করেন। করার পরে প্র্যাকটিস ডেলিভারি ইন ফ্রন্ট অফ এ মিরর আর রেকর্ড ভিডিও। অর্থাৎ আপনি মোবাইলে রেকর্ড করে শুনতে পারেন অথবা মিররের সামনে নিজে নিজে সেটা প্রেজেন্ট করতে পারেন। এটা হলো আপনার ঘরের প্র্যাকটিস থাকবে, প্রেজেন্ট করা মিররের সামনে বা রেকর্ড করে। সেটা আমাদেরকে দিতে হবে না, আমাদেরকে যেটা দিবেন সেটা হলো আপনি যে রিরাইট করেছেন পয়েন্ট ফ্রেমওয়ার্ক ইউজ করে, যে আপনি আপনার মেসেজটা বা স্পিচটা প্রেজেন্টেশনটা আপনি রিরাইট করেছেন ওই কমিউনিকেশন চ্যালেঞ্জের, সেইটাকে আপনি একটা পেজে লিখে সেটা আপনি আপলোড করবেন আমাদের হোমওয়ার্কে। তো আপলোড করবেন হলো আপনি লিখিত যে ফ্রেমওয়ার্কটা আপনি বানিয়েছেন মেসেজের, সেটা ভিডিও করতে হবে। ভিডিওটা আপনারা নিজেরা করবেন বা মিররের সামনে, আয়নার সামনে দাঁড়িয়ে আপনারা প্র্যাকটিস করবেন নিজেদের সেলফ ডেভেলপমেন্টের জন্য। ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া থাকবে, এটা ক্লিয়ার পারপাস 25% থাকবে, স্ট্রাকচার মেসেজের জন্য থাকবে 25%, কনফিডেন্স এবং ক্লিয়ারিটির জন্য থাকবে 25%, রিফ্লেকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট নোটসের জন্য থাকবে 25%। এই জিনিসগুলো, এই ক্রাইটেরিয়াগুলো ফলো করে আপনারা আপনাদের মেসেজটা রাইট করবেন। এবার আসি দ্বিতীয় নাম্বার হোমওয়ার্ক, টাস্ক 2। এটা হলো ইমেল অডিট, আপনাদের নিজেদের ইমেল অডিট করা। এটা কি, সিলেক্ট 2 ইমেলস ইউ সেন্ট লাস্ট মান্থ। আপনি গত মাসে বা গত 3 মাসে হোক 6 মাসে হোক লাস্ট 2টা ইমেইল আপনারা কি করবেন, সিলেক্ট করবেন, যেগুলো আপনি ইমপ্রুভ করার দরকার আপনি মনে করেন, যেগুলো ঠিক মতো হয়নি সেগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কি করবেন, রিরাইট দেম ইউজিং দ্য 7 C's ফ্রেমওয়ার্ক। আমরা যে 7 C's ফ্রেমওয়ার্ক শিখেছি, 7 C's অফ ইফেক্টিভ কমিউনিকেশন, ওই 7 C'টাকে ফলো করে আপনি আপনার ইমেইলের যে মেসেজগুলো ছিল সেগুলো দুটো ইমেইলের মেসেজটাকে রিরাইট করবেন, ঠিক আছে। 7 C's ফলো করে রিরাইট করে সেটা কি করবেন, সেইটা আপনারা আমাদেরকে যে হোমওয়ার্ক হিসেবে জমা দেবেন, যে পেপারে লিখবেন রিরাইট করে সেটা আপনারা জমা দেবেন, ঠিক আছে। অর্থাৎ কী চেঞ্জ হয়েছে তখন আমরা বুঝতে পারবো যে আপনি 7 C's ফলো করে আপনি আপনার ওই ইমেইলের ডিটেলসটা লিখেছেন কিনা। এখানে ক্লিয়ারিটি হতে হবে, ইজ দ্য গোল অফ ইউর ইমেইল অবভিয়াস ইন দ্য ফার্স্ট 2 সেন্টেন্স। অর্থাৎ আপনার ফার্স্ট 2 সেন্টেন্সে যাতে মানুষ ক্লিয়ার হয়ে যায় আপনার ইমেল পড়ে যে আপনি কী চাচ্ছেন বা কী বোঝাচ্ছেন, কী জন্য দিচ্ছেন মেলটা। তারপরে কনসাইজনেস, ক্যান ইউ রিমুভ অ্যাট লিস্ট 20% অফ দ্য ওয়ার্ড কাউন্ট উইদাউট লুজিং মিনিং।
অর্থাৎ আপনি যে মেসেজটা দিচ্ছেন, ইমেলটা দিচ্ছেন, সেটার মিনিংটা লুজ করা ছাড়া আপনি 20% ওয়ার্ড কাউন্ট কমাতে পারবেন? যদি আপনার ইমেলটা খুব বড় হয়। আর যদি ইমেলটা ছোট হয় তাহলে এটা দরকার নেই, কারণ অনেক সময় দেখা যাচ্ছে অনেক প্রোডাক্ট মার্কেটিংয়ের জন্য বা অনেক বড় কমিউনিকেশনের জন্য অনেক বড় ইমেল লিখতে হয়। সেটার ক্ষেত্রে এটা ফলো করা যে আপনি আপনার ওয়ার্ড কমিয়ে আরও মিনিং ঠিক রেখে আপনি 20% আপনার ওয়ার্ড কাউন্ট কমাতে পারেন কিনা আপনার ইমেলে, সেটা এই যে দুটো জিনিস আপনারা ফলো করার চেষ্টা করবেন। এইভাবে দুটো টাস্ক থাকবে। প্রথম টাস্ক ছিল কি, পয়েন্ট ফ্রেমওয়ার্ক ফলো করে আপনাদের একটা কমিউনিকেশন চ্যালেঞ্জের মেসেজ বা প্রেজেন্টেশন দাঁড় করানো। আর দ্বিতীয়টা হলো আপনাদের যে কোনো দুটো ইমেইল যেটা পূর্ববর্তী পাঠিয়েছিলেন সেগুলোকে 7Cs ফ্রেমওয়ার্ক ফলো করে রিরাইট করা। এই দুটো হোমওয়ার্ক লিখে আপনারা হোমওয়ার্কের যে আমরা গুগল ফর্ম দেবো সেখানে আপনারা আপলোড করে দেবেন। তো থ্যাংক ইউ সবাইকে, আজকে এই পর্যন্তই ছিল আমাদের প্রেজেন্টেশন।